আচ্ছা, এই ভিডিওটিও ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টরদের জন্য। তো এই ভিডিওতে একটি মাত্র স্টক নিয়ে কথা বলা হবে, যেটা ইথানল তৈরির ক্ষেত্রে ভারতের মধ্যে লিডার কোম্পানি। মানে ভারতের টোটাল যে মার্কেট রয়েছে তার 50%-এর উপর মার্কেট শেয়ার তার দখলে রয়েছে। শুধু তাই নয়, গ্লোবালি 10% মার্কেট শেয়ার তার দখলে রয়েছে। তো বুঝতে পারছেন, ইথানল নিয়ে একেবারে লিডিং পজিশনে রয়েছে এই কোম্পানি। তো এই কোম্পানিটির পুরো বিজনেস নিয়ে একটা ওভারভিউ নিয়ে নেওয়া হবে। এর যে বিজনেস ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো কেমন রয়েছে, এর যে অন্যান্য তাদের সেলস প্রফিটেবিলিটিতে কেমন গ্রোথ রয়েছে, সব কিছুই এই ভিডিওতে একটু ডিটেলসেই দেখে নেওয়া হবে। কারণ এই সেক্টরটার মধ্যে কিন্তু আগামীতে কিন্তু বড়সড় গতি আসতে চলেছে বলে কিন্তু যেটা ভাব বোঝা যাচ্ছে এবং বিশেষজ্ঞরাও বলছে। আপনি কতগুলো আপডেট দেখলেই বুঝতে পারবেন। দেখুন যে ইথানল 100 ফুয়েল লঞ্চ বাই পেট্রোলিয়াম মিনিস্টার হরদীপ এস পুরী। তো যেটা কিছুদিন আগেই যে নীতিন গডকরি মহাশয় বলেছিলেন, দেখুন যেতে আমাদের যে ফুয়েল আর কি দরকার হয় আর কি, যেগুলো মানে যে তথাকথিত যে পেট্রোল ডিজেল, সেগুলো কিন্তু বেশিরভাগই বাইরের থেকেই আমদানি করতে হয় এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু প্রচুর একটা খরচা হয়ে যায়। তো সেইগুলোর বদলে অল্টারনেটিভ যে ফুয়েল তৈরির যে চিন্তাভাবনা আর কি, সেটা কিন্তু অলরেডি শুরু করে দিয়েছে। দেখুন, দ্য অল ইলেকট্রিক ভেহিক্যাল ফর ইন্ডিয়ান রোড ইট আন্ডারগোয়িং এ গ্র্যাজুয়াল শিফট। তো ভারতের যে ভেহিক্যালগুলো রয়েছে সে আস্তে আস্তে কিন্তু ইলেকট্রিক ভেহিক্যালে কিন্তু শিফট হতে চলেছে। অ্যাজ দ্য হাইব্রিড চ্যাম্বায়ার্স, দ্য ইথানল পাওয়ার ফ্লেক্স ফুয়েল ভেহিক্যাল গেইন ফেভার ইন গভর্নমেন্ট। এছাড়াও যে ইথানল পাওয়ার যে ফ্লেক্স ফুয়েল রয়েছে, সেই ফুয়েলের মাধ্যমে যে গাড়িগুলো চলবে সেগুলোকেও কিন্তু গভর্নমেন্ট ফেভার দিচ্ছে এবং দেওয়ার কিন্তু চিন্তাভাবনা চলছে, যেটা ইউনিয়ন রোড মিনিস্টার নীতিন গডকরি মহাশয় কিন্তু বলেছে। দেখুন, ইউনিয়ন রোড মিনিস্টার নীতিন গডকরি হ্যাজ মেড এ স্ট্রং পিচ টু কাট গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স অন ইথানল পাওয়ার কার্স, pitching 2.3% lower tax than gasoline powered vehicle for flex fuel car and 13 to 14% lower tax for flex। তো বুঝতে পারছেন যে এই সেক্টরটার প্রতি কী ধরনের মনোভাব এসেছে। আমাদের প্রধানমন্ত্রী নিজেই দেখুন, সিন্স দ্য প্রাইম মিনিস্টার অ্যানাউন্সমেন্ট অন E20 20% ইথানল ব্লেন্ডেড ফুয়েল, যেটা ইন 2023 দ্য E20 অ্যাভেলেবল অ্যাজ ইনক্রিজ টু 12,000 আউটলেটস ইন আন্ডার এ ইয়ার। এক বছরের মধ্যেই 12,000 কিন্তু ইথানল ফুয়েলের কিন্তু আউটলেট তৈরি করতে চলেছে। অ্যান্ড নাও উইথ দ্য লঞ্চ ইথানল 100 অ্যাট 183 আউটলেটস অফ ইন্ডিয়ান অয়েল। তো ইন্ডিয়ান অয়েল কিন্তু এটাতে কিন্তু তারা কিন্তু মানে তারা সচেষ্ট আর কি, এবং সেক্ষেত্রে মোটামুটি 183টির মতো আউটলেট কিন্তু অলরেডি তারা লঞ্চ করে ফেলেছে এবং উই আর ক্লোজ টু অ্যাচিভিং টার্গেট 20% ইথানল ব্লেন্ডিং বাই 2025-26, যেটা তারা বলেছে 2025-26-এর মধ্যে যে 20% কিন্তু অ্যাচিভমেন্ট, যেটা আর কি 12,000 আউটলেটের যেটা টার্গেট, সেটা কিন্তু তারা পূরণ করতে চলেছে। তো বুঝতে পারছেন যে ইথানল নিয়ে কিন্তু খুব ভালো রকম মানে এই সেক্টরটার মধ্যে কেন গতি আসবে, এই আপডেটগুলো দেখেই কিন্তু বোঝা যায়। তো যাই হোক, এই ইথানল নিয়ে কাজ করা যে কোম্পানিটি ভারতের মধ্যে সেরা, যেটা আর কি কোম্পানি যেটা ইথানল নিয়ে কাজ করার ক্ষেত্রে সেরা কোম্পানি, সেই কোম্পানিটির বিজনেস, তাদের ফান্ডামেন্টাল ফিনান্সিয়াল সব কিছু এই ভিডিওতে দেখে নেব। দেখলে এই কোম্পানিটি সম্বন্ধে ধারণা আসবে। যখনই আপনি লং টার্ম ইনভেস্টমেন্টের কথা ভাববেন, লং ডিউরেশনের কথা ভাববেন, তো তখনই কিন্তু সেই কোম্পানির বিজনেসটাকে আপনাকে সবচেয়ে বেশি স্টাডি করতে হবে, তার বিজনেসে কতটা স্ট্রেংথ রয়েছে। তো এই ভিডিও দেখলে সেই কোম্পানিটির বিজনেস সম্বন্ধে একটা ধারণা আসবে এবং সিদ্ধান্ত নিতে সুবিধা হবে যে এটাকে লং টার্মের জন্য পোর্টফোলিওতে অ্যাড করা যায় কি না। যাই হোক, চলে আসি সেই কোম্পানিটির পরিচয়ে, যেটার নাম হচ্ছে প্রাজ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ইদানিং কিন্তু ভালো রকম গতি এসেছে। যদি আপনি দেখেন, এটা অলরেডি লং টার্মে ভালো রকম গতি দিচ্ছে, কিন্তু এই ইলেকশন রেজাল্টের পর সেটার গতি কিন্তু আরও বেড়েছে। আপনি এর চার্টটা যদি দেখেন, দেখুন গত এক মাসে মোটামুটি 40% মতো রিটার্ন দিয়েছে, আর গত 5 বছরের হিসাবে দেখলে 419% মতো রিটার্ন দিয়েছে। তো মার্কেট কিন্তু আগে ভাগেই চলে। এখনও ইথানলের
মানে ইথানল ফুয়েল নিয়ে সেরকম কাজ শুরু হয়নি, কিন্তু হবে ভেবেই কিন্তু এই যে এরকম কোম্পানির কিন্তু শেয়ার দরে গতিটা চলে এসেছে। বিশেষ করে এই সরকার যখন এ ধরনের মনোভাব দেখাচ্ছে, আপনি এই সরকার যেমন পজিটিভ মনোভাব দেখিয়েছিল ডিফেন্স সেক্টর রকেট হয়ে গিয়েছে, কিংবা রেলওয়ে সেক্টর রকেট হয়ে গিয়েছে, সেরকম ইথানল সেক্টরটাও কিন্তু রকেট হওয়ার সম্ভাবনা রয়েছে। আর গত এক মাসে মানে যখন ইলেকশনের রেজাল্ট বেরোলো, যখন এই সরকারই থাকলো আর কি, তখন এটা বুঝে নেওয়া যাচ্ছে যে যে পলিসিগুলো তারা নিয়ে চিন্তাভাবনা করছে বা পজিটিভিটি দেখাচ্ছে যে পলিসিগুলো নিয়ে, তার মধ্যে এটাও রয়েছে ইথানল। সেহেতু এই সরকারি যেহেতু বর্তমানে রয়েছে, তাতে কিন্তু এই সেক্টরটার মধ্যে সেই গতিটা আর কি, যেটা নিয়ে গতি মোটামুটি এসেছিল, সেই গতিটা কিন্তু অব্যাহতই রয়েছে আর কি। তো যাই হোক, এই কোম্পানিটির ডিটেলস একটু বিজনেসটা দেখে নেন। 1983 সাল থেকে এরা ব্যবসা করছে। এরা কিসের ব্যবসা করে দেখুন, বায়োটেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কোম্পানি, এটা গ্লোবালি কিন্তু এদের বিজনেস রয়েছে বায়োটেকনোলজি এবং ইঞ্জিনিয়ারিং মধ্যে। তো বায়োটেকনোলজির মধ্যে এই ইথানলের কাজটা পড়ে। ইট ইজ অফার সাস্টেইনেবল সলিউশন ইন বায়ো এনার্জি, ওয়াটার পিউরিফিকেশন, প্রসেস ইকুইপমেন্ট, ব্রেওয়ারিজ, তারপরে ওয়াটার ট্রিটমেন্ট, এসব তাদের আরও অন্যান্য কাজের মধ্যে রয়েছে। দেখুন তাদের যে প্রোডাক্ট পোর্টফোলিওর মধ্যে যে রয়েছে, প্লাস হাই পিউরিটি সিস্টেম, তারপরে ক্রিটিক্যাল প্রসেস ইকুইপমেন্ট অ্যান্ড স্কিটস, তারপরে ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট, তারপর ব্রেওয়ারি এবং বেভারেজ নিয়েও তারা কাজ করে। দেখুন বায়ো এনার্জিটাই কিন্তু ম্যাক্সিমাম রেভিনিউটা তারা আনে, মানে ইথানলের যে কাজটা তারা করে। দেখুন 1G এবং 2G ইথানল প্ল্যান্টস রয়েছে তার মধ্যে, তারপরে কমপ্লেক্স বায়োগ্যাস রয়েছে, ফিউচার ফুয়েল, এসএফই মেরিন বায়োফুয়েল রয়েছে, বায়োর হাইড্রোজেন রয়েছে, এক্সেট্রা অনেক কিছুই রয়েছে তাদের এই সেগমেন্টের মধ্যে, বায়ো এনার্জির মধ্যে, যেখান থেকে সবচেয়ে বেশি রেভিনিউটা আসে 74% মতো। তারপরে হাই পিউরিটি সলিউশন, তারা যে পিউরিফায়ারের কাজ করে ওয়াটার সিস্টেমে, তারপরে মডিউলার প্রসেস সিস্টেম, ভ্যালুডেটেড সার্ভিস, এসব নিয়ে যেটা আর কি। তো এই পিউরিটি সিস্টেমে আর কি মোটামুটি 8%-এর মতো তাদের রেভিনিউ আনে। এছাড়াও ইঞ্জিনিয়ারিং বিজনেসের ক্ষেত্রে 18%-এর মতো রেভিনিউ আনে। এখন যে প্রোডাক্টগুলো, যে সার্ভিসগুলো তারা আর কি দেয় আর কি, সেগুলো কিন্তু অয়েল এবং গ্যাস, তারপরে পেট্রোকেমিক্যাল, ফার্টিলাইজার, কেমিক্যাল ইন্ডাস্ট্রি, তারপরে ব্রেওয়ারিজ প্ল্যান্ট, এসবে কিন্তু এগুলোর কিন্তু ব্যবহার হয়। তো এদের আপাতত 4টি ম্যানুফ্যাকচারিং ইউনিট রয়েছে, ওয়াডালা ইউনিট, তারপরে কান্ডালা ইউনিট, সেখানে 2টো রয়েছে, তারপরে সনস্বাদী ইউনিট এখানে 1টি রয়েছে। তো টোটাল 4টি ম্যানুফ্যাকচারিং ইউনিট রয়েছে। তো এদের যে বিজনেস মানে রেভিনিউ আসে আর কি, ডোমেস্টিক রেভিনিউ মোটামুটি 80%-এর মতো আসে, আর এক্সপোর্ট থেকে 20%-এর মতো রেভিনিউ আসে। তো এদের এক্সপোর্ট থেকে যে 20%-এর মতো রেভিনিউ আসে, সেটা কিন্তু টোটাল গ্লোবালি আর কি, যেটা আর কি সেখানকার 10%, মানে তারা যে 20% এক্সপোর্ট করে আর কি, সেটা কিন্তু টোটাল যে গ্লোবালি যে অন্যান্য আর কি আপনার ইন্ডিয়া ছাড়া আর কি 10% কিন্তু ইথানলের যে সাপ্লাই কিন্তু এরাই দেয়। তো দেখুন এই কোম্পানির ক্লায়েন্টেল 1000-এর ওপর মানে ফ্র্যাঞ্চাইজিস রয়েছে, 100টির ওপর কান্ট্রিতে তারা কিন্তু বিজনেস করছে অ্যাক্রস 6 কন্টিনেন্টস উইথ সাম রেপুটেড ক্লায়েন্ট লাইক ক্যাস্টিলা, এবি সুগার, এমিটস, তারপরে ম্যাগুয়েজ, এগুলো বিদেশি কোম্পানি, সুপার গ্রিন, তারপরে ইন্ডিয়ার মধ্যে ত্রিভেণী ইঞ্জিনিয়ারিং রয়েছে, বাজাজ হিন্দুস্তান রয়েছে, এবং আরও প্রচুর রয়েছে। এবং 40% বিজনেস তাদের কিন্তু রিপিটেটিভ কাস্টমার থেকেই আসে। তো বুঝতে পারছেন, যারা এর কাস্টমার তারাই কিন্তু কাস্টমার থেকে যাচ্ছে। মানে এই রিপিটেটিভ কাস্টমার থাকা কিন্তু একটা কোম্পানির ক্ষেত্রে ভীষণ একটা পজিটিভ ব্যাপার। মানে কতগুলো কোম্পানি দেখবেন, যেমন ডিফেন্স সেক্টরে, মানে যে কোনো কোম্পানি আর কি, যখন রিপিটেটিভ কাস্টমার পায়, অনেক কোম্পানি রয়েছে যে একবার অর্ডার পেলো, তারপরে অর্ডারের জন্য তাদের অপেক্ষা করতে হয়। যখন রিপিটেটিভ কাস্টমার থাকে তখন কিন্তু সেই অপেক্ষাটা তাদের করতে হয় না, অর্ডার বুক কিন্তু তাদের থাকেই। দেখুন ফিনান্সিয়াল ইয়ার 2024-এ অলরেডি 3855 কোটির কিন্তু অর্ডার বুক তাদের রয়েছে। তো বুঝতে পারছেন এদের যে মানে বিজনেসের অবস্থাটা। দেখুন দি কোম্পানি হ্যাজ 10% গ্লোবাল ইথানল প্রোডাকশন মার্কেট শেয়ার এক্সক্লুডিং চায়না উইথ প্রেজেন্স 100 কান্ট্রিজ, 10% গ্লোবালি। তো এটা কিন্তু একটা খুব বড় ব্যাপার যে একটা ছোট কোম্পানিটি খুব একটা বড় কোম্পানি নয়, কিন্তু এদের বিজনেস নেটওয়ার্ক, বিজনেস স্ট্রাকচার, এটা কিন্তু খুব বড় রয়েছে। তো এর কিন্তু সাবসিডিয়ারি কোম্পানিও রয়েছে প্রচুর, প্রাজ ইঞ্জিনিয়ারিং ইনফ্রা লিমিটেডের মতো, তারপরে প্রাজ হাই পিউরিটি সিস্টেম,
প্রাচ আমেরিকাস যেটা ইউএসএতে রয়েছে, তারপরে প্রাচ ফার ইস্ট কোম্পানি লিমিটেড যেটা থাইল্যান্ডে রয়েছে, তারপরে প্রাচ ফার ইস্ট ফিলিপিন্সে যেটা রয়েছে, প্রাচ জেনেক্স এটা ইন্ডিয়ার মধ্যেই রয়েছে। তো এরকম কিন্তু সাবসিডিয়ারি কোম্পানিও কিন্তু তাদের প্রচুর রয়েছে। তো এরা বিজনেস এক্সপানশনের দিকেও কিন্তু ভালো রকম মনোযোগ দিয়েছে। তো বুঝতে পারছেন এদের বিজনেসের যে মনোভাব, বিজনেসের যে স্ট্রাকচারটা সেটা কিন্তু ভীষণ স্ট্রং রয়েছে এবং বিজনেস এক্সপানশনের দিকেও কিন্তু তারা মনোযোগ দিচ্ছে। আর গ্লোবাল প্লেয়ার এটা এবং লিডিং প্লেয়ার এটা। তো যাই হোক, এই কোম্পানি দেখলেন এর যে পারফরমেন্সও দেখলেন, গত এক মাসেই 40% মতো রিটার্ন, গত এক বছরে 93% মতো রিটার্ন, আর 5 বছরে 419% মতো রিটার্ন। তো এই কোম্পানির যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন, দেখুন 13,394 কোটি এর মার্কেট ক্যাপিটাল, মানে স্মল ক্যাপ থেকে মিড ক্যাপের দিকে এগোচ্ছে, এখনও প্রচুর গ্রোথ বাকি রয়েছে। আর যদি এই যে চিন্তাভাবনাগুলো যেটা করছে যে ইথানল বেসড ফুয়েল, তো এরকম এগুলোকে যদি বাস্তবায়িত হয় তবে এই কোম্পানির মধ্যে কতটা গ্রোথ আসবে সেটা শুধু ভেবে দেখুন একবার। আর প্রাইস আর্নিং রেশিও 47 রয়েছে, রিটার্ন অন ইকুইটি 24% মতো রয়েছে, বুক ভ্যালু 69 রয়েছে, বর্তমানে 729 টাকায় চলছে, ফেস ভ্যালু 2 রয়েছে, ডিভিডেন্ডও দিচ্ছে 0.62% হিসাবে। এদের বিজনেসটার গ্রোথটা দেখুন 2019 থেকে গত 5 বছরের হিসাব দেখুন, 917 কোটি ছিল না, 1141 কোটি ছিল 2019-এ, তারপরে 1100 হলো, তারপরে দেখুন 2021-এ 1300, 2021 থেকে 22-এ 1300 থেকে একেবারে 2300, তারপরে 2022 থেকে 23-এ 3500, এবার একটু কমে গিয়েছে 3466, একটু ফ্ল্যাটিশ। তো যাই হোক, ওভারঅল তাদের কিন্তু বিজনেসে গ্রোথ রয়েছে, তাদের সেলস কিন্তু দিন দিন বাড়াচ্ছে। আপনি প্রফিটেবিলিটি দেখুন, 2019-এ 68 কোটি প্রফিট করতো, তারপরে 70 হলো, 81 হলো, 150 হলো, 240 হলো, এখন 283। কনসিস্টেন্টলি কিন্তু তাদের প্রফিট বাড়ছে। তো সেলস প্রফিটেবিলিটি দেখলেই বোঝা যাচ্ছে দুর্দান্ত গতিতে এদের বিজনেস এগোচ্ছে। আপনি যদি ব্যালেন্স শিটটা দেখেন, দেখুন 1238 কোটির এদের রিজার্ভ রয়েছে, সেটা খুব দ্রুত গ্রো করছে। 2019-এ 700 কোটি ছিল, এখন সেটা বাড়তে বাড়তে 1238 কোটি। আর ঋণ যদি দেখেন, 169 কোটির মতো ঋণ দেখাচ্ছে, কিন্তু সেটা কিন্তু লিজ লায়াবিলিটি, না লং টার্মে না শর্ট টার্মে, কোনো কিছুতেই তাদের কোনো ঋণ নেই, একেবারে ঋণমুক্ত কোম্পানি হিসাবে এটা কিন্তু ধরা যায়। তো প্রচণ্ড স্ট্রং এর ব্যালেন্স শিটও রয়েছে। আপনি যদি এর শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান, দেখুন 32% মতো প্রোমোটার রয়েছে, এফআই রয়েছে 18% মতো, আর এফআইরা কনসিস্টেন্টলি হোল্ডিং বাড়াচ্ছে। 2021-এ 11% ছিল, তারপরে 13% হলো 2022-এ, 2023-এ সেটা 17% হলো, এখন 18, প্রায় 19%-এর কাছাকাছি। ডিআই হোল্ডিং বাড়াচ্ছে, দেখুন 8% ছিল 2022-এ, তারপরে 7% হলো, এখন 13%-এর কাছাকাছি। মানে এফআই ডিআইরা কিন্তু প্রচণ্ড ভরসা দেখাচ্ছে। আর পাবলিক রয়েছে 34%-এর মতো। তো মানে যে ইনস্টিটিউশনাল ইনভেস্টররা যে পজিটিভিটি দেখাচ্ছে আর কি, তো তাদের কাছে কিন্তু মানে তারা অনেক অ্যানালাইসিস, অনেক চিন্তাভাবনা করার পরেই কিন্তু কোনো স্টকে হোল্ডিং বাড়ায় বা স্থান নেয় আর কি। সেক্ষেত্রে দেখুন প্রথমের দিকে ছিল, পরে মানে তাদের হোল্ডিং কমে গিয়েছিল, কিন্তু ইদানিং কিন্তু তারা বাড়াচ্ছে। যে এই যে সেক্টরে এই গতিটার যে মানে যে চিন্তা ভাবনা চলছে আর কি, সেগুলোর ভাবনার উপরেই কিন্তু তারা এই হোল্ডিংটা বাড়াচ্ছে বলে বিশেষজ্ঞরা বলছে। তো যাই হোক, এই শেয়ার হোল্ডিং প্যাটার্নও স্ট্রং রয়েছে, ব্যালেন্স শিট তো দুর্দান্ত রয়েছে, ঋণমুক্ত কোম্পানি, আর সেলস এবং প্রফিটেবিলিটির মধ্যে মোট কথা তাদের বিজনেসে কিন্তু গ্রোথ রয়েছে। তো সেই জন্যই এই কোম্পানিটিকে আলাদাভাবে কভার করা হলো, যে এই সেক্টরে যেভাবে চিন্তাভাবনা করছে সরকার এবং মানে বলতে গেলে গোটা বিশ্ব, মানে অল্টারনেটিভ ফুয়েল হিসেবে কিন্তু এখন এগুলোই আর কি, যে গ্রিন এনার্জি, ক্লিন এনার্জি, এ ধরনের কোথা থেকে কি পাওয়া যেতে পারে আর কি, সেগুলো নিয়েই কিন্তু চিন্তাভাবনা চলছে গোটা বিশ্বে। তো এক্ষেত্রে ভবিষ্যতে কিন্তু এ ধরনের বিজনেসগুলো ভীষণভাবে গ্রো করতে পারে। তো সেই জন্য এই কোম্পানিটিকে কিন্তু আপনারা নজরের মধ্যে রাখতে পারেন। এই কোম্পানিটির এই ব্যাপারগুলো নিয়ে এই ভিডিওটা ছিল। তো এই ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর একটা বিষয় অবশ্যই, এগুলো ইন্ডিভিজুয়ালি কভার করা হচ্ছে, প্রশংসা করা হচ্ছে, তাই বলে এগুলোকে রিকমেন্ডেশন হিসেবে নেবেন না, কারণ শেয়ার বাজারে আমি কোনো বিশেষজ্ঞ নই কিংবা সিবিডি স্টার্ট অ্যানালিস্টও নই। আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন তখন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন, আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন, আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন। আর এই স্টকটি সম্বন্ধে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো যাই হোক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।